আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পোর্টা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। প্রথমে এএসবিআরএম করোনা সংবাদ। দর্শক, সংবাদের শিরোনামে যেমনটি জানছিলেন যে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক নার্সদের থাকার জন্য বরাদ্দ রাজধানীর বেশিরভাগ হোটেলই প্রস্তুত হয়নি। 20টি হোটেলকে এজন্য প্রস্তুত করতে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা দিলেও 10 দিনেও সে চিঠি বেশিরভাগ হোটেলে পৌঁছয়নি। করোনা ভাইরাস ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ ঠেকাতে চিকিৎসায় নিয়োজিতদের আলাদা রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সংক্রামিত হলে যেন পরিবারে না ছড়ায় সেজন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আলাদা হোটেলে রাখার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা চিকিৎসায় কাজ করবে এমন 6টি হাসপাতালের সদস্যদের জন্য রাজধানীর 20টি হোটেল ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অথচ ঘোষণার 10 দিন পরও বেশিরভাগ হোটেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, যেন কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই। তবে এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি বেশিরভাগ হোটেল কর্তৃপক্ষ। নিরাপত্তা রক্ষীরা জানায় এমন কোনো নির্দেশনার কথা তাদেরও জানা নেই। আজকে সকালেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একজন ডাইরেক্টরের সঙ্গে কথা হলো, ওই সরকারিভাবে কিন্তু নোটিশ পাইনি। তবে সরকারের পর্যটন কর্পোরেশনের হোটেলে স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা থাকতে শুরু করেছে। আমাদের এখানে তো অলরেডি 20 তারিখ থেকে ডাক্তাররা থাকতে, আমরা নিজেরাই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে ঠিক আছে এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরাও মানুষের সহযোগিতার হাত বাড়াইয়া দিতে চাই। পর্যায়ক্রমে সব হোটেলেই স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সরকার বিভিন্ন হোটেলের সাথে আসলে যোগাযোগ করছেন এবং সবাই হয়তো প্রস্তুত নয়, কারণ তাদেরও তো কারো কারো হয়তো গেস্ট আছে। যেখানে যেখানে সুযোগ হয় সব জায়গায় আমাদের আসলে ডাক্তারদের রাখতে হবে। আর চিকিৎসা কর্মীর সংখ্যা তো কিন্তু কম নয়, আমাদের প্রায় ঢাকা শহরের অনেক বড় বড় হোটেলে আমাদের প্রয়োজন হবে। সারা দেশে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে হোটেলে রাখার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিবারে যদি বাসায় যায় তাহলে তাদের কাছ থেকে পরিবার যদি সংক্রমিত হয় সেটা রোধ করার জন্য কিন্তু তারা কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন আছেন। আরো কয়েকটি আমরা হোটেলের জন্য প্রস্তাবনা করেছি, সেটাও কিন্তু কার্যক্রম চলছে আমাদের। এবং এখানে যারা থাকবেন আমাদের চিকিৎসা সেবা নিয়োজিত যারা, তাদের জন্য সবই কিছু ফ্রি থাকবে, থাকা খাওয়া ব্যবস্থাপনা সবই ফ্রি থাকবে। স্বাস্থ্যকর্মীর পারিবারিক সুরক্ষা নিশ্চিতে দ্রুত হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং ঘর থেকে মানুষকে বের হওয়া আটকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রবেশ ও মূল সড়কে কিছুটা কঠোরতা লক্ষ্য করা গেলেও পাড়া মহল্লায় জনসমাগম চোখে পড়ার মতো তেমন কোনো তৎপরতাও দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর। প্রথম দিনের বিবেচনায় আজকে পর্যন্ত মানুষ কিন্তু যথেষ্ট সচেতন হয়েছে, বাট কিছু কিছু বিষয় থাকে, যেমন যাদের কাছে রাস্তাঘাটে দেখা যায় তারা কিন্তু বাজার করার জন্য, ওষুধ কেনার জন্য এই সমস্ত কাজে বের হচ্ছে। আর যারা অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করছে অহেতুক তাদেরকে কিন্তু আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি বাসায়। করোনার উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের আইসোলেশনে এক বৃদ্ধ মারা গেছেন। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভোরে মারা যান ওই ব্যক্তি। ভোলায় প্রথম 2 রোগী শনাক্তের পর 50টির বেশি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে ঢাকা, চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে ফেরিতে ভোলায় যাওয়া 46 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের 6 চিকিৎসক সহ আরও 19 জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন হাসপাতালের 6 চিকিৎসক ও 13 জন নার্স স্টাফ। এছাড়া জেলায় আরও 1 জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া যাওয়ার সময় করোনা সংক্রমিত স্বামী স্ত্রীকে রাজবাড়ী থেকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরের মনসুর নগরে বাবা ছেলের করোনা শনাক্তের পর ইউনিয়ন লকডাউন করে প্রশাসন। নতুন করে মৌলভীবাজার ও গাইবান্ধায় 4 জনের করোনা সংক্রমিত হয়েছে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, দর্শককে বলছিলাম যে ভোলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন সেখানে?
জ্যোতি, আপনাকে জানিয়ে রাখছি যে ভোলায় আজ ভোররাতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তো ইনি গত মঙ্গলবার রাতে সর্দি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভোলা হাসপাতালের ভর্তি হয়েছিলেন, তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। তো আজ ভোরাতে কিন্তু তাকে এই মারা গেছে। তবে আমাকে সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি জানিয়েছেন যে এই ব্যক্তির উপসর্গ নিয়ে যে ঢাকায় প্রেরণ করা হয়েছিল সেই রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত তারা পাননি। কিন্তু স্বজনরা ভোরেই কিন্তু সে লাশ নিয়ে গিয়েছেন এবং জানাজা শেষ দাফন করেন। আমাকে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্রনাথ জানিয়েছেন যে তিনি এই ঘটনা শোনার পরে তিনি ওই এলাকায় গিয়ে ওই বাড়িকে লকডাউন করার ব্যবস্থা করেন। অপরদিকে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখছি যে ভোলায় কিন্তু এর আগে আর দুইজনের শরীরে কিন্তু উপসর্গ দেখা দিয়েছিল। সেটা ছিল বোরহানউদ্দিনের কাচিয়ায় এক ৮ বছরের শিশু কন্যার, অপরদিকে মনপুরায় এক ২২ বছরের যুবকের। এই শিশু কন্যাটি কিন্তু পটুয়াখালীতে তাদের এক স্বজনের এক শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে আক্রান্ত হয়। সে কারণে কিন্তু ওই স্বজন পরিবারের কিন্তু ৩০ জনের বাড়ি লকডাউন করা হয়েছিল। ভোলায় কিন্তু লকডাউনের সংখ্যা কিন্তু ৫২ রয়েছে বাড়িটি। অপরদিকে আপনাকে যদি আরেকটি জানিয়ে রাখি, ভোলায় কিন্তু এখনো বহিরাগতরা প্রবেশ করছে। গতকাল সন্ধ্যায় কিন্তু এরকম প্রবেশের সময় ফেরিযোগে আসা ৪৬ জনকে কিন্তু আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৫২ জন। এখনো কিন্তু ভোলার আনাচে কানাচে দিয়ে নৌপথে কিন্তু অনেক লোক কিন্তু বিভিন্ন চর হয়ে ভোলায় প্রবেশ করছে। এটা না ঠেকানো গেলে কিন্তু ভোলা ভয়াবহতা কমবে না। এই ছিল জ্যোতি সর্বশেষ আমার কাছে। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লা থেকে আরও ৪৬ শ্রমিককে পাঠানো হয়েছে। সকালে নগরীর শাসনগাছা থেকে জেলা প্রশাসন ও পুলিশের ব্যবস্থাপনায় এসব শ্রমিককে পাঠানো হয়। এর আগে গেল বৃহস্পতিবার ৪৩ জনকে পাঠানো হয়। এসব শ্রমিক মূলত বিভিন্ন সময় কাজের জন্য কুমিল্লায় আসেন। ধান কাটার মৌসুমে তারা আবার নিজ এলাকায় ফিরে যান, কিন্তু এবার লকডাউনের কারণে আটকা পড়েন। পুলিশ জানায় বাসে শ্রমিকদের শারীরিক দূরত্ব বজায় রেখেই বসানো হয়েছে। তাপমাত্রা পরিমাপের পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার এবং শুকনো খাবার দেয়া হয় তাদের। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে কৃষক লীগ। উপজেলার বামমারা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ সংগঠনটির ৫০ নেতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন। পর্যায়ক্রমে এলাকার সব দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হবে বলে জানান তারা। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ। উপজেলার নলতা গ্রামের কৃষক আসমা বেগমের ২০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বান্দরবানে লামা পৌরসভার বিলছড়ি গ্রামে এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চৌধুরী ভাস্কর হোম। ভাস্কর, হাওড়ে কি পরিমাণ ধান কাটা শেষ হয়েছে এবং বন্যার পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় ছোট বড় সকল হাওরে ৫৯% ধান কাটা সম্পূর্ণ হয়েছে। করোনা পরিস্থিতির প্রথম অবস্থায় শ্রমিক সংকট থাকলেও কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন আর বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সবাই আশাবাদী হাওর অঞ্চলের ধান কেটে এ মাসের মধ্যেই ঘরে তুলতে সক্ষম হবেন এই জেলার কৃষকরা। এছাড়াও ২৩টি কম্বাইন হারভেস্টার ও ৪৭টি রিফার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে আজ হাওর অঞ্চলে। জেলায় লকডাউন অবস্থায় বেকার, পরিবহন, চা বাগান শ্রমিক সহ প্রায় ২২,০০০ শ্রমিক ধান কাটতে মাঠে কাজ করছে। আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলা ৩টি হাওর নিয়ে বেষ্টিত। আকালুকি, কাওয়ারদিঘি ও হাইল হাওর অবস্থান মৌলভীবাজার জেলায়। স্বাভাবিক অবস্থায় রয়েছে হাওরের পানি। এখন পর্যন্ত বন্যার কিংবা হাওরে পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড। তাই আগাম বৃষ্টি ও বন্যার হাত থেকে ফসল রক্ষা করে ঘরে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষি বিভাগ।
এই ছিল মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলের ধান সংগ্রহের সর্বশেষ তথ্য আমার কাছে। জ্যোতি। ভাস্কর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন চৌধুরী ভাস্কর হোম। করোনা ভাইরাস সম্পর্কে দেশের সকল জেলার তথ্য সংগ্রহ করতে দিনরাত কাজ করছেন একদল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই করোনা মোকাবেলার কৌশল নির্ধারণ করছে সরকার। গত প্রায় 1 মাস ধরে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছেন স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্যরা। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় স্বাস্থ্য অধিদপ্তরের সেই সব করোনা যোদ্ধার গল্প শোনাচ্ছেন আমাদের সহকর্মী জুলহাস কবির। সকাল 9টা, রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান অফিস স্বাস্থ্য ভবনের দোতলায় একদল স্বাস্থ্যকর্মীর কর্মব্যস্ততা শুরু। প্রথম দলের এই ব্যস্ততা শেষ হবে ঠিক রাত 9টায়, অর্থাৎ 12 ঘন্টা পর। দ্বিতীয় দলের কাজ শুরু রাত 9টা থেকে সকাল 9টা। এই একই নিয়মে গেল প্রায় 1 মাস ধরে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের কাজ। মোট 8টি দলে ভাগ হয়ে এই ক্রান্তিকালে সারা দেশ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে তা সরবরাহ করেন তারা, যা বুলেটিন আকারে প্রতিদিন অনলাইনে প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। যারা ফ্রন্টলাইনের যোদ্ধা তাদের অভিজ্ঞতাটা অন্যরকম, আর আমরা পিছন থেকে তাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন, প্রোটোকল, কিভাবে যুদ্ধ করতে হবে, তাদের রসদ, এগুলো আমরা এখান থেকে সরবরাহ করছি। এটার মধ্যে উইং আছে হচ্ছে আপনার 8টা উইং। পরে দিন শেষে এগুলো সমন্বিত রিপোর্টটা আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে শুনতে পারেন। এই কন্ট্রোল রুম থেকেই তথ্য সংগ্রহ করে সরকার মহামারী রুখতে পদক্ষেপ নিচ্ছে। তবে করোনায় আক্রান্তের ঝুঁকি থাকলেও প্রতিদিন এমন দায়িত্ব পালনে গর্ব করছেন এই পরিচালক। এখানে আমাদের কাজ করতে একটা মনে হচ্ছে ইবাদতের মতো। সত্যি কথা, যে জুমার নামাজ পড়ে যেরকম পবিত্রতা মনে পেতাম, এই কন্ট্রোল রুমে জোহরের নামাজ পড়ে আমি সেই তৃপ্তি পাচ্ছি। কন্ট্রোল রুমের এই বাড়তি চাপের কাজকে বেশি সম্মানের বলে মনে করেন অনেক সদস্য। আমরা চিকিৎসকরা যারা কাজ করছি, যে যার জায়গা থেকে চাচ্ছি যে না, আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিব। দেশের যে একটা ক্রাইসিস মোমেন্ট, এই মোমেন্টে আমরা যে জায়গা থেকে কাজ করছি নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে যে না, এই সময় আমি আমার বেস্ট এফোর্টটা আমি আমার জাতির জন্য, আমার দেশের জন্য দিতে পারছি। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি বেশ কয়েকটি এনজিও এর কর্মকর্তারাও সরকারের সহযোগিতা করতে কাজ করছে এই কন্ট্রোল রুমে। আমরা মনে করি যে আমরা এই দুর্যোগ মুহূর্তে সবার পাশে দাঁড়াতে পারছি। একজন চিকিৎসক হিসাবে যে আত্মতৃপ্তি, সেটা লাভের জন্য আমরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের এটা বরঞ্চ একটা সুবর্ণ সুযোগ দেশকে সরাসরি সেবা দেওয়ার, সেই অনুপ্রেরণা থেকে আমরা কাজ করছি। সেবা দিব এই মানসিকতা নিয়ে আমি ডাক্তার হয়েছি। আমার কোনো ভয় লাগে না, আমরা খুব কর্ডিয়ালি এই কাজটা করতে পারছি, আমার ভালো লাগছে। প্রতিদিন মহামারী থেকে মুক্তির প্রতীক্ষায় দিন কাটে এসব করোনা যোদ্ধার। সরকারের নেয়া পদক্ষেপ মেনে চললে দ্রুতই দেশ করোনা মুক্ত হবে বলে মনে করেন তারা। জুলহাস কবির, RTV, ঢাকা। এদিকে করোনার ঝুঁকি নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া, নৌপথ ও ঢাকা আরিচা মহাসড়কে ঢাকাগামী মানুষ ভিড় করছে। কাল থেকে রাজধানী ও আশেপাশের শিল্প কারখানা ও গার্মেন্টস খুলবে। এ কারণেই কাজে যোগ দিতে ফিরতে হচ্ছে বলে জানান পোশাক কর্মীরা। চাকরি বাঁচাতে করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে ট্রাক, পিকআপ, রিকশা, ভ্যান, এমনকি পায়ে হেঁটে কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় নিষিদ্ধ যানবাহনেই যাতায়াত করছে তারা। আসছি যাব সাভারে, মোটরসাইকেল আসতে হয় 1200-1500 টাকা করে। কালকে আমাদের অফিস খুলবো, তাই আর কি আমরা এই যে ব্যাংকে ব্যানে যাচ্ছি। ওর বাবার অফিস খোলা, তো এর জন্য আজকে যাওয়া লাগছে। গার্মেন্টস খোলা দিয়েছে কিন্তু কোনো পরিবহন খোলা না। অফিসে না গেলে চাকরি থাকবে না, আর গাড়িতে মনে করেন 50 টাকার ভাড়া 300 টাকা নিতে। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত পরীক্ষা কিটের নমুনা হস্তান্তর নিয়ে ফের জটিলতা দেখা দিয়েছে। সকালে সরকারের কাছে তা হস্তান্তরের কথা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রতিনিধি উপস্থিত হননি, ফলে তা আবারও পিছিয়ে যায়। এই নমুনা কিটের মাধ্যমে করোনা ভাইরাস শনাক্তের ফলাফল নিয়ে আসার কথা জানান সংস্থার ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শরীদ খানের রিপোর্ট।
শনিবার সকালে নির্ধারিত অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের জন্য গণস্বাস্থ্যের তৈরি করোনা ভাইরাস পরীক্ষার নমুনা কিট সরকারের কাছে হস্তান্তরের কথা ছিল। গণস্বাস্থ্যের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের সিডিসির প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হলেও অজানা কারণে আসেননি সরকারি কোনো সংস্থা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। শুধু এইটুকু বলছি, প্রাইমারি স্ক্রিনিং এ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন, আইইডিসিআর, বিএসএমএমইউ ও আইসিডিডিআর এর প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রতিনিধিদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। নির্ধারিত সময়েও কোনো প্রতিনিধি না আসায় যুক্তরাষ্ট্রের সিডিসির বাংলাদেশের প্রতিনিধির কাছে কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য। অন্যদের কাছে কিট পৌঁছে দেওয়া হবে বলে জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। এটা বিরাট পৃথিবীর পরিবর্তন আনতে পারে, চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবে, চিকিৎসা ব্যবস্থা সবার প্রাপ্যের রোধ আসবে। ওনারা যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দেব, ওনারা যাকে ইচ্ছা তাকে দিয়ে পরীক্ষা করাবেন। সেই যেটা আছে আজকে এখানে সিডিসি আছে, তারা তো আমরা দিয়ে দেব, তারা নিজেরাও দেখতে পারবেন এবং সরকারের অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গাতে যেভাবে করে সেই পদ্ধতিতে যাবে। করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবিত নতুন টেস্টিং কিট GR-COVID-19.blot এর মাধ্যমে পরীক্ষা চালিয়ে আশানুরূপ ফল পেয়েছেন বিজ্ঞানীরা। আমরা মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করতে সমর্থ হয়েছি, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। এটি একটা আমাদের খুব বড় অ্যাচিভমেন্ট। আমরা বলছি যখন আপনি অ্যান্টিজেন করবেন তখন আপনি আসলে 68% মানুষের পজিটিভ পাবেন, কিন্তু যখন আপনি অ্যান্টিবডি করবেন 93% পাবেন। কিন্তু আমি বলছি যে আপনি তো আসলে দেখতে চাচ্ছেন কার করোনা হয়েছে কার হয়নি। কেউ অ্যাকিউট ফেজে থাকবে, কেউ কনভালেসেন্স ফেজে থাকবে, অর্থাৎ সেরে যাওয়ার অবস্থায় আছে, কেউ বাজে অবস্থায় অর্থাৎ রোগের খুব খারাপ অবস্থায় আছে। সেই দুইটা ধরার জন্য আমরা যেটা করেছি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একসাথে করে দিয়েছি। আমরা গত মার্চ মাসের 18 তারিখে প্রথম আমরা ওনাদের কাছে দরখাস্ত করি এবং সেই দরখাস্ত এখন একটা প্রক্রিয়া ধাপে ধাপে কাজ চলতেছে। এখন পর্যন্ত ওনারা আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের অনুমতি দিয়েছে। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমরা করেছি। এই প্রোডাক্ট ডেভেলপমেন্টটা যেহেতু আজকে ওনারা আসতে পারেননি, আমরা আগামীকাল ওনারা আমাদেরকে দুপুর 12টার সময় দিয়েছেন, আমরা সেটা ওনাদেরকে হস্তান্তর করব। সরকার অনুমোদন দিলে খুব দ্রুত এই কিটের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু করা যাবে বলে জানান সংস্থাটির ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমরা প্রায় নিশ্চিত যে এটা সরকার এটা অনুমোদন দেবে। এক সপ্তাহের মধ্যে আমাদেরকে অনুমোদন দিলে আমরা পরবর্তী সপ্তাহে অনেক উৎপাদন করব, তারপরে নিয়ে থাকবে সরকার আমাদের কাছ থেকে। আমরা খুব অল্প খরচে দিতে চাই। এর আগে গত 11 এপ্রিল কিট হস্তান্তরের কথা থাকলেও একদিন আগে তা স্থগিত করে গণস্বাস্থ্য কেন্দ্র। তখন বৈদ্যুতিক ও যান্ত্রিক সমস্যার কারণে কিট উৎপাদনে বিলম্বের কথা বলা হয়েছিল। আমরা যদি 250 টাকা নেই, তারা 300 টাকা সর্বোচ্চ নিতে পারবে। শরীয়ত খান, RTV, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। গতকাল 1441 হিজরি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে শুরু হলো প্রথম রমজান। করোনা ভাইরাসের কারণে এবার মাহে রমজান পালিত হচ্ছে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে। জরুরি পরিষেবা ছাড়া দেশব্যাপী চলছে সরকারি সাধারণ ছুটি। অন্যবারের মতো এবার ইফতারি বাজার বসবে না। তারাবি নামাজ মসজিদের পরিবর্তে সবাইকে নিজ নিজ বাসায় আদায়ের অনুরোধ করা হয়েছে। মসজিদে তারাবি হলেও সেখানে 2 হাফেজ সহ সর্বোচ্চ 12 জন অংশ নেওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দর্শক, প্রতি বছর রমজান মাস এলেই বেলি রোডে ইফতারির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। পুরো মাস জুড়ে জমজমাট থাকতো ক্রেতাদের ভিড়ে। এবার সেখানে জনমানব শূন্য। দর্শক, এই মুহূর্তে বেলি রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আজ তো রমজানের প্রথম দিন। এই সময় বেলি রোডে যেখানে ঢোকার দায় হয়ে যেত, সেখানে মানুষের রসনা মেটাতে আসলে ইফতার সামগ্রী বিক্রেতারা এবার ভিন্ন কোনো পথ বেছে নিয়েছে কিনা, কি দেখছেন, আসলে কেমন চিত্র দেখছেন বেলি রোডের? জ্যোতি, যেমনটি বলছিলেন যে রোজার মাস এলেই কিন্তু যেই এলাকাগুলো রয়েছে, যেমন বেলি রোড, চকবাজার এলাকার পাড়া মহল্লার কিছু দোকান সহ সবাই কিন্তু নতুন সাজে যেমন করে এখন থেকেই এই যে দুপুর 2টা বাজে এখন থেকেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন প্যান্ডেল সাজিয়ে দোকান বসানো হয়েছে। বিভিন্ন মুখরোচক খাবার যেখানে তৈরি হতো ইফতারের জন্য, সেই
এটি কিন্তু থাকে। কিন্তু এবার কিন্তু করোনার যে আতঙ্ক, করোনার যে মহামারী, যে ভয়াবহতা, তার কারণে কিন্তু ইফতারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই নতুন যে আইজিবি ডক্টর বেনজির আহমেদ, তিনি কিন্তু তার নির্দেশনার মধ্যে তিনি জানিয়েছেন রাজধানীতে এবার কোনো ইফতারের দোকান বসবে না। পাশাপাশি ইফতারের সময় কোনো সংগঠন যদি ইফতার বিতরণ করতে চায় সেক্ষেত্রেও যাতে জনসমাগম এড়িয়ে চলা যায় সেই নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন। আপনি দেখছেন যে এখন আমি রয়েছি রাজধানী বেলি রোডে, এখানে কিন্তু ইফতারের কোনো দোকান নেই। এখানটা কিন্তু প্রতি বছরই যে ভিড় থাকে এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় ইফতার বানানোর এবং কেনা বেচার যেই ঝুমটি পড়ে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় যদি বলি, ব্যবসায়ীদের পক্ষ থেকে ইফতার বানানো বা বিক্রি করার কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। তবে এখান থেকে যারা পথচারী যাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এবার যেহেতু কোনো দোকান বসছে না, তারা কিন্তু এই ইফতার কিন্তু তাদের ঘরেই বানাবে বলে এমনটি জানিয়েছেন এবং যে প্রয়োজনীয় দ্রব্য দরকার তারা কিন্তু ইতিমধ্যে তা কিনে সংরক্ষণ করে রেখেছে। তো জ্যোতি, এই ছিল রাজধানী বেলি রোড থেকে সবশেষ তথ্য। দীপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেলি রোড থেকে জানাচ্ছিলেন দীপ্ত চন্দ্রপাল। রোজার মাসে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে রাজধানীর বিভিন্ন বাজারে মাসব্যাপী অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই অংশ হিসেবে সকালে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় স্বাভাবিকের চেয়ে বাড়তি দাম রাখায় এক দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এমন অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরবরাহ আছে আর সত্যিকার অর্থে কিন্তু আছে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ী যে এলসি পণ্য যেগুলো এগুলোর ক্ষেত্রে কারসাজি করার চেষ্টা করেছেন, এর বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান আমাদের থাকবে। ভোলা পানিতে মাছ শিকার করে অতিরিক্ত মুনাফা ফায়দার দিন শেষ। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে অস্ট্রেলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কৃষ্ণ দে আকাশ। আকাশ, অস্ট্রেলিয়ায় নতুন করে আবারও সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া গেছে। তো পরিস্থিতি সামাল দিতে কি কি পদক্ষেপ নিয়েছে অজি সরকার? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ জ্যোতি। অস্ট্রেলিয়ায় কিন্তু গত কয়েকদিন ধারাবাহিকভাবে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব কিছুটা কমে আসলো। গত 2 দিনের তুলনায় আজ কিন্তু নতুন করে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এছাড়া গত 2 দিনে 4 জন রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তাই অস্ট্রেলিয়ান সরকার কিন্তু করোনা ভাইরাসের টেস্টের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে যেখানে প্রতিদিন 7,200 মানুষকে এই ভাইরাসের সন্দেহে টেস্ট করা হতো, সেখানে কিন্তু এখন থেকে 8,000 জনকে এই ভাইরাস সন্দেহে টেস্ট করা হবে। এছাড়া আগে কিন্তু এই ভাইরাসের টেস্ট করার জন্য ডাক্তারের অনুমতি প্রয়োজন হতো, কিন্তু এখন থেকে যে কেউ চাইলে নির্দিষ্ট টেস্ট সেন্টারে গিয়ে কিন্তু এই ভাইরাসের পরীক্ষা করতে পারবে। যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অ্যানজেক ডে। এবছরই প্রথম এই করোনা ভাইরাসের এই মহামারীর কারণে কিন্তু ঐতিহাসিক অ্যানজেক ডের কুচকাওয়াজ বন্ধ রাখা হয়েছে। এত কিছুর পরেও স্বস্তিদায়ক খবর এই যে এখন পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়ায় বসবাসরত কোনো বাংলাদেশির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর আমাদের কাছে নেই। জ্যোতি, অস্ট্রেলিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ অস্ট্রেলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী কৃষ্ণ দে আকাশ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভি করোনা হেল্পলাইন ফেসবুক মেসেঞ্জারে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।